হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। পেছন থেকে দাদির গলা শুনে ধারার চেহারায় আতঙ্ক ফুটে উঠল। দাদিকে ধারা খুব ভালো মতোই চিনে, না যেন এখনই চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দেয়। ধারা একটা ঢোক গিলে আস্তে আস্তে পেছনে ঘুরে দাঁড়াল। জমিরন বিবির মুখের ভাব বোঝা যাচ্ছিল না, কিন্তু এরপরেই ধারাকে অবাক করে দিয়ে হঠাৎ করে জমিরন বিবি হেসে উঠে বললেন, কিরে ছেড়ি, স্বামীর লাগেই তো দেহা করজ, কোনো নাগরের লাগে তো আর না, এত ডরানির কি আছে? দাদির হাসি শুনে ধারা ঝট করে মাথা তুলে তাকাল। তার দাদি হাসছে। সত্যি? জমিরন বিবি হাসি থামিয়ে বললেন, হন ছেমরি, সাবধানে থাকিস। তোর বাপ চাচাই যা শুরু করছে, দেখা ফেললে কিন্তু মেলা ঝামেলা করব। একটা কথা মনে রাখবি, বিয়ার পর কিন্তু মাইয়া গো স্বামী সব। স্বামী ভালা হোক খারাপ হোক, হের লগেই থাকতে হইব। ওই বাড়ি এখন তোর বাড়ি, এইয়া সব পর। আমার পোলাগুলার মাথার তার ছিঁড়া গেছে, বেশি পয়রা বেশি বুঝা শিক্ষা গেছে, ওগো লইয়া ভাববি না। স্বামী যা কইব তাই করবি, বুঝছস? ধারা খুশির সাথে ছলছল চোখে মাথা দুলিয়ে দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরল। দাদি তার পক্ষে থাকবে এটা ধারা কখনো আশা করেনি। জমিরন বিবিরও প্রথম থেকেই তার দুই ছেলের সিদ্ধান্ত পছন্দ হয়নি। তিনি আগেকার দিনের মানুষ, তালাক শব্দের সাথে ততটা অভ্যস্ত নন। তার নাতনি স্বামী বাড়ি ছেড়ে আসবে, তারপর তাদের তালাক হবে ভাবতেই রুহু কেঁপে উঠে জমিরনের। তিনি বিশ্বাস করেন বিয়ের পর মেয়েদের স্বামী বাড়িই সব, যাই হয়ে যাক তাদের সেখানেই থাকা উচিত। তাই নিজের নাতনির সংসার বাঁচাতে মনে প্রাণে চান ধারা আবার শ্বশুরবাড়ি ফিরে যাক, আবার সব ঠিক হোক। তাই বলেই তো মাঝ রাতে ঘুম ভেঙে ধারা শুদ্ধর গোপন সাক্ষাৎ সম্পর্কে অবগত হয়েও তিনি কাউকে কিছু বলেননি। ধারা দাদিকে জড়িয়ে ধরে রাখল। কিছুক্ষণ পর জমিরন বিবি বললেন, ছাড় ছেমরি, এত জোরে ধরছস কে? মাইরা লাইবি নাকি? এত কান্দন লাগবো না এখন, ঘুমায় থাক, নইলে তোর ভাতারে আইলে তার লগে পিরিতি আলাপ করবি কেমনে? ধারা চোখের পানি মুছে দাদিকে ছেড়ে হেসে ফেলল। জমিরন বিবি বললেন, তোমরা কি মনে করছো বুড়া মানুষ দেইখা রাইতের আন্ধারে কি হয় আমি কিছু টের পাই না? এই চুল কি পাকছে বাতাসে? ধারাল যা পেল। জমিরন বিবি বললেন, হইছে আর সে রম পাইতে হইব না, এমন দিন আমাগো গেছে। এরপর তিনি মাথায় ঘোমটা টেনে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করার আগে বললেন, আর একটা কথা, তোর সোয়ামী রাতের বেলা খালি হাতেই হুর বাড়ি আইয়া পড়ে কেন? জানে না হের একটা দাদি হাউরিও আছে? হেরে কবি আমার লেইগা মিডা পান নিয়া আইতে। জমিরন বিবিরে খালি হাতে পড়ানি যাইব না। এই বলে দাদি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। খুশির সাথে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধারা ঘড়ির দিকে তাকিয়ে রইল। সকাল বেলা তালুকদার বাড়ির সবাই একসাথেই টেবিলে খেতে বসল। ধারার মন ভীষণ চঞ্চল হয়ে আছে। আজ সাহেব বাড়িতে থাকবে না, তার এক বন্ধুর সাথে দেখা করতে যাবে। এদিকে আজিজ সাহেবও কি একটা কাজে সারাদিন বাড়ির বাইরে থাকবেন। এই সুযোগে ধারা আজ শুদ্ধর সাথে দেখা করবে। ঘুরতে যাবে তারা দুজন। হাতে তো সারাটা দিন আছেই, আশমাকে ধারা বলে রেখেছে। জমিরন বিবিও জানেন, অতএব তেমন কোনো সমস্যা হবে না। এখন শুধু সময় যাওয়ার অপেক্ষা, কখন সবাই ঘর থেকে বেরোবে। শাহেদ আর আজিজ খাওয়া বাদ দিয়ে জমিয়ে আলোচনায় নেমেছে। সামনের নির্বাচনী মূল প্রসঙ্গ। হঠাৎ তারা কথায় কথায় ধারার বিয়ের প্রসঙ্গে চলে এলো, তারপর তাদেরকে আলাদা করা নিয়ে। ধারার ভেতরে যেই খুশিটা ছিল তা নিমেষেই মিলিয়ে গেল। শাহেদ শুদ্ধর ব্যাপারে যা না তা বলতে লাগল। ধারার গলা দিয়ে খাবার নামতে চাইল না। ইচ্ছা করল সব বাদ দিয়ে এক ছুট কাঁদতে। এত ভালো মানুষটা, তবুও তাকে নিয়ে রোজ কত খারাপ কথা শুনতে হয় ধারাকে। ধারার ভীষণ কষ্ট লাগে। ওদেরকে আলাদা করা নিয়ে খোলামেলা এমন কঠিন কঠিন কথা হতে লাগল যা ধারার পক্ষে শোনা খুবই কষ্টকর। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। আজিজ সাহেব তা দেখে বললেন, এসব কান্নাকাটি করে লাভ নেই, তুমি তাই করবে যা আমি বলবো।
ধারা কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই আসমা টেবিলের নিচ দিয়ে ধারার হাত ধরে থামিয়ে দিল। আজিজ সাহেব আর শাহেদ চলে গেলে ধারা খাওয়া বাদ দিয়ে উঠতে গিয়েও উঠল না। কান্না সমেত খেতে লাগল। শুদ্ধ বলেছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে। শুদ্ধর কথা সে ফেলবে না। দিনটা সুন্দর, মেঘলাটে ভাব। আকাশ পরিষ্কার হলেও রোদের তেজ নেই। মৃদুমন্দ বাতাস মন ফুরফুরে করে রাখে। শুদ্ধ অনেকক্ষণ ধরে স্টেডিয়ামের পাশের রাস্তাটিতে বাইক নিয়ে ধারার জন্য অপেক্ষা করছে। তার গায়ে হাতা ফোল্ড করে পরা ব্রাউন কালারের একটা চেক শার্ট এবং হোয়াইট জিন্স, হাতে একটা সাধারণ কালো বেল্টের ঘড়ি। বাইকটা তার নয়, আজকের সারা দিনের জন্য এক বন্ধুর থেকে ম্যানেজ করেছে। রাস্তাটা নির্জন, তেমন কারো চলাফেরা নেই। মাঝে মধ্যে এক দুটো যানবাহন চলাচল করছে। খানিক পর ধারা এলো। ধারাকে দেখে শুদ্ধ হাসি মুখে কিছু বলার আগেই হঠাৎ তাকে আঁকড়ে ধরে বুকে মাথা রেখে কেঁদে উঠল ধারা। শুদ্ধ অবাক হল, ধারার মাথায় হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে ধারা? আপনি কাঁদছেন কেন? ধারা কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না শুদ্ধ। আমাকে তোমার সাথেই নিয়ে চলো। যত সময় যাক না কেন, কিচ্ছু ঠিক হবার না। আমি আমার বাড়ির লোকদের চিনি। আমার আর ভালো লাগছে না। শুদ্ধ ধারার মাথা তুলে কপালের সামনে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে বলল, ধারা, এভাবে ভেঙে পড়বেন না। আমি একবার বলেছি না, সব ঠিক হয়ে যাবে যদি আমরা ঠিক থাকি। হার মেনে নিলে কি করে হবে? কিন্তু শুদ্ধ, আমরা তো স্বামী স্ত্রী না? আমরা যদি একসাথে থাকতে চাই তাহলে আমার পরিবারের নিষেধ আমাদের মানতে হবে কেন? সেটাই তো ধারা, আমরা স্বামী স্ত্রী। এখন যদি আপনার ও বাড়ি থেকে চলে আসতে হয় তাহলে আসতে হবে লুকিয়ে আমাদের একটা হালাল সম্পর্ক। আমরা কেন লুকিয়ে পালিয়ে আসব? সমস্যা থেকে ভাগলে সেটা কখনোই ঠিক হবে না। সারা জীবন এর বোঝা টেনে যেতে হবে। তাই না ভেগে সমস্যার সামনাসামনি হয়ে তার সমাধান করতে হবে। আর আমরা যদি এখন এমন একটা স্টেপ নেইও তাহলে আপনার পরিবার হয়তো আপনার সাথে কোনোদিন আর যোগাযোগও রাখবে না। আমার মূল ভয়টা এদিকেই। ধারা কেঁদে বলল, না রাখলে না রাখুক, আমার দরকার নেই। শুদ্ধ ব্যগ্র দিয়ে বলল, এটা কেমন কথা ধারা? আপনাকে আমি পরিবারের সামনে নিজের মতটা প্রকাশ করতে বলেছি, তাদের বিরোধিতা করতে তো বলেনি। বাবা মা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তাদের মনে কখনো কষ্ট দিবেন না। যাই হোক না কেন, সেটা আপনার পরিবার। আপনি এই পর্যন্ত বড় হয়েছেন তাদের জন্যই। একটা পূর্ণাঙ্গ পরিবার পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার ধারা। এভাবে তাকে হেলাফেলা করবেন না। তাদেরকে আপনার পয়েন্ট অফ ভিউটা বোঝান। একবার ব্যর্থ হলে আরেকবার বোঝান, বারবার বোঝান। তবুও তাদেরকে রাজি করিয়ে তারপর আসুন। আমি চাই না আমার কারণে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক খারাপ হোক। আপনি পারবেন না ধারা? ধারা অপলক শুদ্ধর দিকে তাকিয়ে রইল। তার বাড়ির লোক শুদ্ধকে শত অপছন্দ করলেও শুদ্ধ কতটা শ্রদ্ধার সাথে তাদের নিয়ে কথা বলছে, তাদেরকে সমর্থন করছে। শুদ্ধ তো শুদ্ধই, ধারা তো বুঝে না। জানি তার পরিবার কবে বুঝবে, কবে শুদ্ধর জন্ম পরিচয়ের চাইতে তার ব্যক্তিত্বটা তাদের কাছে বড় হবে। ধারা আলতো করে মাথা দুলিয়ে বলল, সে পারবে। শুদ্ধ মৃদু হেসে বলল, আপনি অযথাই এত ভয় পাচ্ছেন। আপনি যদি না চান তাহলে আপনাকে কিভাবে আমার থেকে আলাদা করবে? আইনের নিয়মকানুন বলেও তো একটা কথা আছে নাকি আপনি আবার ততদিনে আমাকে না চাইবেন? শেষের কথাটা শুদ্ধ মজা করে বলেছিল। ধারা চোখের পানি মুছতে মুছতে পট রাগ নিয়ে শুদ্ধর গায়ে মৃদু বাড়ি দিয়ে বলল, তোমার মনে হয় আমি এমনটা করব? শুদ্ধ ঠোঁট চেপে হেসে বলল, মনে তো অনেক কিছুই হয়, কিন্তু সব তো আর বলতে পারি না। বাই দা ওয়ে, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আজকে আপনি আসার পর থেকে আমাকে তুমি তুমি করে বলছেন। ধারালস যা পেয়ে অন্যদিকে ঘুরে বলল, ইস, মোটেও না। শুদ্ধ ধারার সামনে এসে বলল, মোটেও না মানে? এই মাত্রই তো আবার বললেন। সোজা সাপটা বললেই হয়, আপনার মধ্যে আজকাল বুবু ফিলটা খুব ভালো করেই যাচ্ছে। সমস্যা নেই, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তাহলে আপনি আমাকে আপনি আপনি করেন কেন? সেটা তো বলি আপনি বলেন বলে। ইকুয়ালিটি। আমি বললেই আপনাকে বলতে হবে? অনেক ওয়াইফরা তো হাজবেন্ডদের আপনি করে বলেই। এর জন্য কি হাজবেন্ডরাও আপনি বলে? এমনভাবে আপনি আপনি করতে থাকেন যেন মনে হয় আপনি নিজের বউয়ের সাথে না কোনো অ্যান্টির সাথে কথা বলছেন। ধারার ভোতা মুখের কথা শুনে শুদ্ধর খুব হাসি পেল। সে মুচকি হেসে বলল, আমার তো সেটাই মনে হয়।
ধারা আকাশ থেকে টপকে পড়ার মতো করে বলল, সেটাই মনে হয় মানে? আমি অ্যান্টির মতো? একটা 19 বছরের মেয়েকে আপনার অ্যান্টির মতো মনে হয়? এটা আপনি বলতে পারলেন? কপট রাগ দেখিয়ে ধারা শুদ্ধর থেকে মুখ ঘুরিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। শুদ্ধ পেছন থেকে ধারার কানের কাছে মুখ নিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা সরি, ভুল বলেছি। আপনাকে অ্যান্টির মতো লাগে না, বউয়ের মতোই লাগে। আর এখন থেকে আমি আমার বউয়ের মতো করেই কথা বলবো। সে করতে পারবে তো? লজ্জা এ ধারার গাল দুটো লাল হয়ে এলো। সে দ্রুত কথা কাটিয়ে ঘুরে বলল, এখন সারাদিন কি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? আমাকে ঘুরতে নিয়ে যাবেন না? এই বলে ধারা বাইকের কাছে এসে দাঁড়াল। শুদ্ধ বাইকে উঠতে উঠতে অলস ভঙ্গিতে বলল, বাহ, ভালো সুবিচার করলে। আমাকে প্রথমে রাজি করিয়ে এখন নিজেই পাল্টি মেরে নিলে। এখনও আপনি? ধারা পেছনে বসতে বসতে রক্তিম মুখে খুবই সময় নিয়ে ক্ষীণ গলায় বলল, আস্তে চালিও। শুদ্ধ একটা দুষ্ট হাসি দিয়ে জোরে বাইক স্টার্ট দিল। মাঝে যতটুকু বা দূরত্ব ছিল সবটা পূরণ হয়ে ধারা একদম আকস্মিক শুদ্ধর গায়ে লেপ্টে পড়ল। কপালে হাত দিয়ে ভাবল, এই ছেলে এখনই যা শুরু করেছে, এখনও তো সারাটা দিনই বাকি। না জানি তখন কি করে।